ভূমিকা ঋগ্বেদ সংহিতা। এটা হলো সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্টের লিঙ্ক ডেসক্রিপশনে আছে। প্রথমত লক্ষ্য করা যেতে পারে অথর্ববেদের প্রকৃতি অন্য তিন বেদ হতে ভিন্ন। সেটা বুঝতে হলে অথর্ববেদের আলোচিত বিষয়ের একটি সংক্ষিপ্ত বিবরণ দেওয়া প্রয়োজন। অথর্ববেদের সূক্তগুলি 20টি কাণ্ডে বিভক্ত। সপ্তম কাণ্ড পর্যন্ত নানা অভ্যুদয়িক কর্মের মন্ত্রই বেশি। এরা হল আয়ুষ্য অর্থাৎ দীর্ঘ আয়ু লাভের জন্য, ভৈষজ্য অর্থাৎ আরোগ্য লাভের জন্য, শান্তিক অর্থাৎ ভৌতিক উপদ্রবাদী দূর করবার জন্য, পৌষ্টিক অর্থাৎ শ্রীলাভের জন্য, সামঞ্জস্য অর্থাৎ মৈত্রী লাভের জন্য, আভিচারিক অর্থাৎ শত্রুনাশের জন্য, প্রায়শ্চিত্ত এবং রাজকর্ম অর্থাৎ রাষ্ট্রের নিরাপত্তা ও উন্নতির জন্য। এই বিষয়গুলি গার্হস্থ্য ও সামাজিক বিষয় সংক্রান্ত। এ ধরনের মন্ত্রের ব্যবহার জন্য তিন বেদে সাধারণত পাওয়া যায় না। এই হল অথর্ববেদের প্রথম ভাগ। অষ্টম হতে দ্বাদশ কাণ্ড অথর্ববেদের দ্বিতীয় ভাগ। এখানেও অভ্যুদয়িক কর্ম আছে, তবে অতিরিক্তভাবে দার্শনিক চিন্তা আছে। এই ধরনের সূক্তগুলি কোনো বৈদিক ক্রিয়ার সঙ্গে যুক্ত করা যায় না। ঋগ্বেদের দশম মণ্ডলের নানা দার্শনিক তত্ত্ব সম্পর্কিত সূক্তের সহিত এদের তুলনা চলে। ত্রয়োদশ হতে বিংশ কাণ্ড অথর্ববেদের তৃতীয় ভাগ। শেষের দুটি কাণ্ড হল পরিশিষ্ট। অন্য কাণ্ডগুলির প্রত্যেকটির বিষয়বস্তু নির্দিষ্ট। ত্রয়োদশ কাণ্ডে রোহিত নামে আদিত্যের প্রসঙ্গ আছে। চতুর্দশ কাণ্ডের বিষয় বিবাহ প্রকরণ। পঞ্চদশ কাণ্ডে ব্রাত্যের প্রশংসা আছে। ষোড়শ কাণ্ডে নানা শান্তি সস্তিয়ায়নের মন্ত্র আছে। সপ্তদশ কাণ্ডে আছে আদিত্যের স্তুতি এবং অষ্টাদশ কাণ্ডের বিষয় হল পিতিমের। সুতরাং অথর্ব সংহিতার শ্রৌত কর্ম হতে স্মার্ত কর্মেরই প্রাধান্য। অবশ্য শ্রৌত কর্মের আদৌ উল্লেখ যে নেই তা নয়, তবে প্রধানত স্মার্তকর্ম প্রাধান্য পাওয়ায় তার প্রকৃতি অন্য তিন বেদ হতে পৃথক। এককালে বেদ যে তিনটি ছিল এবং চতুর্থ বেদ অথর্বের আবির্ভাব হয়নি তার প্রমাণ নানাভাবে পাওয়া যায়। নেই প্রমাণগুলি এবার একে একে স্থাপন করা হবে। ঋগ্বেদের দশম মণ্ডল সম্ভবত সবার শেষে রচিত হয়েছিল। তার একটি প্রমাণ তার সূক্তগুলি একেবারে এই বেদের প্রান্তে স্থাপিত। আরও ভালো প্রমাণ হল এই মণ্ডলে এমন অনেকগুলি সূক্ত আছে যাদের সঙ্গে শ্রৌত কর্মের কোনো সংযোগ নেই। এগুলিকে মনুষ্য জাতির প্রথম দার্শনিক চিন্তা বলা যায়। চিন্তা পরিণতি লাভ করলেই ব্যবহারিক যাগযজ্ঞাদি ক্রিয়া হতে বিশুদ্ধ চিন্তায় সরে আসে। এই দশম মণ্ডলে পুরুষ সূক্তে 1.0.9.0 সৃষ্টির একটি ব্যাখ্যা দেওয়া হয়েছে। সেই প্রসঙ্গে বেদগুলির উৎপত্তির কথাও আছে। তার নবম মন্ত্রে পাই সেই সর্বহোম সম্বলিত যজ্ঞলিক ও শামসমূহ উৎপাদিত হল, ছন্দ সকল আবির্ভূত হল, যজু তাহতে জন্মগ্রহণ করল। অর্থাৎ সৃষ্টির এই ব্যাখ্যায় তিন বেদের উল্লেখ আছে, চতুর্থ অথর্ববেদের উল্লেখ নেই। তার তাৎপর্য হল এই যে এই সূক্ত যখন রচিত হয় তখন অথর্ববেদের আবির্ভাব হয়নি। তারপর প্রমাণ পাই ব্রাহ্মণের যুগেও অথর্ববেদের সন্ধান পাওয়া যায় না। তৈত্তিরীয় ব্রাহ্মণে বেদকে ত্রয়ী বলা হয়েছে এবং এই ত্রয়ীর অন্তর্ভুক্ত বেদ হিসাবে কেবলমাত্র লেখ, সাম ও যজুর্বেদের উল্লেখ করে হয়েছে। প্রাসঙ্গিক উক্তিটি এই যমিষয়স্ত্রয়ীবিদ্যে বিদুক ঋচ সামানি যজুংসি তৈত্তিরীয় ব্রাহ্মণ 1.2.1.2.6। সুতরাং এটা অনুমান করা অসঙ্গত হবে না এই ব্রাহ্মণ যখন রচিত হয় তখন অথর্ববেদের নাম জানা ছিল না। তারপর আসে উপনিষদের যুগ। ছান্দোগ্য এবং বৃহদারণ্যক উপনিষদ প্রাচীনতম উপনিষদগুলির অন্যতম। এই দুটি উপনিষদই ব্রাহ্মণের অংশ। এদের আলোচনা হতে দেখা যায় যে এরা ত্রয়ী কথাটির সঙ্গে পরিচিত এবং সেই সূত্রে যখন বেদের উল্লেখ করছে তখন অন্য তিনটি বেদের উল্লেখ আছে, কিন্তু অথর্ববেদের উল্লেখ নেই। আবার অন্য সূত্রে আলোচনায় 4টি বেদেরই উল্লেখ করা হয়েছে। ছান্দোগ্য উপনিষদের প্রথম অধ্যায়ের চতুর্থ খণ্ডে আছে মৃত্যু হতে ভয় পেয়ে দেবতারা ত্রয়ী বিদ্যায় প্রবেশ করল। দেবা বৈ মৃত্যুর বিভ্রতস্ত্রয়ীং বিদ্যাং প্রাবিশন 1.4.2। তারপর আছে তারা লিক শাম এবং যজুর স্বরের মধ্যে প্রবেশ করলেন। তেতু বিত্তবর্ধবা লিচ সাম্ন যজুস স্বরমের প্রাবিশন 1.4.3। সুতরাং এখানে দেখি ঋক শাম ও যজুর্বেদকে ত্রয়ী বিদ্যা বলে অভিহিত করা হয়েছে। অপরপক্ষে একই উপনিষদের সপ্তম অধ্যায়ে দেখি নারদ যখন সনৎকুমারের কাছে ব্রহ্মবিদ্যা শিক্ষা লাভের জন্য গেছেন তখন তিনি জিজ্ঞাসা করছেন নারদ কি বিদ্যা আয়ত্ত করেছেন। তখন নারদ যে বিষয়গুলি পাঠ করেছেন তাদের যে তালিকা দিলেন তার মধ্যে লিক শাম যজু এবং অথর্ব এই 4টি বেদের উল্লেখ আছে 7.1.2। সুতরাং ছান্দোগ্য উপনিষদ যখন রচিত হয় তখন যে অথর্বদের আবির্ভাব হয়েছে তার প্রমাণ পাওয়া যায়। বৃহদারণ্যক উপনিষদেরও একই অবস্থা পাই। তার প্রথম অধ্যায়ের পঞ্চম ব্রাহ্মণে মাত্র প্রথম 3টি বেদের উল্লেখ আছে। প্রাসঙ্গিক উক্তিটি এই ত্রয় বেদা এত এব বাগের ঋগ্বেদ মনো যজুর্বেদ প্রাণ সামবেদ 1.5.5 অর্থাৎ 3টি বেদের মধ্যে ঋগ্বেদ বাক্যের সঙ্গে তুলনীয়, সামবেদ প্রাণের সঙ্গে তুলনীয় এবং যজুর্বেদ মনের সঙ্গে তুলনীয়। এখানে কেবল 3টি বেদেরই উল্লেখ পাই। অথচ দেখি চতুর্থ অধ্যায়ে 4টি বেদেরই উল্লেখ আছে। সেখানে বলা হয়েছে মহতভূতুষ্য নিঃশ্বসিতমেত যদিগ্বেদ যজুর্বেদ সামবেদ হথর্বাঙ্গীর 4.5.1.1। তাৎপর্য হল ব্রহ্ম হতেই 4টি বেদের উৎপত্তি হয়েছে।
এখানে স্পষ্টই প্রমাণ পাওয়া যায় বৃহদারণ্যক উপনিষদ যখন রচিত হয় তখন 4টি বেদের সহিত মানুষ পরিচিত ছিল। সুতরাং এটা অনুমান করা যায় যে এই দুই প্রাচীন উপনিষদ যখন রচিত হয় তখন 3 বেদের ধারণা একেবারে লুপ্ত হয়ে যায়নি। ত্রয়ী বা ত্রয়োবেদার ধারণা তখনও প্রচলিত ছিল। অবশ্য চতুর্থ বেদ অথর্বের তখন আবির্ভাব হয়েছে এবং তার সঙ্গেও মানুষের পরিচয় ছিল। তারপর দেখি মুন্ডক উপনিষদে আর ত্রয়ীর উল্লেখ নেই, সোজাসুজি 4টি বেদকে বেদাঙ্গগুলি সহ অপরাবিদ্যার অন্তর্ভুক্ত করা হয়েছে। 1.5 সুতরাং অনুমান করা যায় তখন ত্রয়ীর ধারণা লুপ্ত হয়েছে এবং 4টি বেদই সম্মানের আসন অধিষ্ঠিত হয়েছে। এই প্রসঙ্গে লক্ষ্য করা যেতে পারে যে এই উপনিষদখানি কোনো বেদের সংহিতা বা ব্রাহ্মণ বা আরণ্যকের সঙ্গে সংযুক্ত আকারে পাওয়া যায় না। তা ঐতিহ্য অনুসারে অথর্ববেদের অন্তর্ভুক্ত। সুতরাং বোঝা যায় এটি ছান্দোগ্য এবং বৃহদারণ্যক উপনিষদ হতে অপ্রাচীন এবং এটি যখন রচিত হয় তখন অথর্ববেদ রচিত হয়ে গেছে। সুতরাং দেখা যায় অথর্ববেদের যে অনেক পথে আবির্ভাব হয়েছিল তার একাধিক প্রমাণ পাওয়া যায়। প্রথমত যে সাম ও যজুর্বেদ যেমন অঙ্গাঙ্গিভাবে পরস্পরের সহিত সংযুক্ত, অথর্ববেদের সহিত এদের তেমন সংযোগ নেই। দ্বিতীয়ত অথর্ববেদের প্রকৃতি এই 3টি বেদ হতে বিভিন্ন। প্রথম 3টি বেদে শ্রৌত কর্ম প্রাধান্য পেয়েছে। চতুর্থ বেদের আভ্যুদয়িক কর্ম প্রাধান্য পেয়েছে। তৃতীয়ত দেখি ব্রাহ্মণের যুগে বেদকে ত্রয়ী বলা হতো, অর্থাৎ তখনও 4টি বেদের কথা মানুষ জানত না। ত্রয়ী কথাটি উপনিষদের যুগেও প্রচলিত ছিল। তারপর অথর্ববেদ রচিত হয়ে প্রতিষ্ঠা লাভ করবার পর 4টি বেদের স্বীকৃতি উপনিষদগুলিতে পাওয়া যায়। সুতরাং এমন অনুমান করা অসঙ্গত হবে না যে অথর্ববেদ তুলনায় অপ্রাচীন বেদ।